আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি ভাই। আমি জয়েন করছি, বাকিরা একটু ওয়েট করি, জয়েন করুক নাকি। কেমন জয়েন করতে পারে? কতজন? কি জানি সেটা তো বলতে পারছি না, ওদেরকে জানাতে হবে। আপনি কি ফেসবুক লাইভ শুরু করেছেন? না, শুরু করি নাই। ক্লাস শুরু করলে আমি শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে গ্রুপে মেসেজ দিই। ঠিক আছে।
সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শুরু করে দেন, মনে হয় আমরা ক্লাস শুরু করতে পারি, আপনি লাইভে যেতে পারেন, লাইভ শুরু হলে আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। প্রীতি আপু, তুমি কি শুনতে পাচ্ছো? হ্যালো। জি, বুঝতে পারছি। আচ্ছা, আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু তুমি কাইন্ডলি এনশিওর করিও, আর কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে। জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর সাথে বাকি ভাই আপু তোমরা যারা আছো, যে যে জায়গায় বুঝতে অসুবিধা হবে সে জায়গাতে আমাকে সাথে সাথে প্রশ্ন জিজ্ঞেস করবে, আমি তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করে দিতে চাই। আমরা সম্পূর্ণ শেখার মাধ্যমে ক্লাসটা শেষ করতে চাই। ভাইয়া, নেট ছেড়ে দিচ্ছে খালি, একটু ওয়েট করি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান লাইভ, অসুবিধা নেই। ফিরোজ ভাইয়া, কিছু মনে নিয়েন না, খুব সমস্যা করতেছে ইন্টারনেট। অসুবিধা নাই ভাই, আমি ওয়েট করছি, অসুবিধা নাই।
ফিরোজ ভাইয়া শুরু করেন। সালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সেকেন্ড কার্ড প্রোগ্রাম অ্যান্ড হচ্ছে ফার্স্ট প্রপ মাস্টার প্রোগ্রাম। আমরা দুইটা প্রোগ্রামেরই একসাথে আজকে একটা ক্লাস নিচ্ছি, যেহেতু একটা কম্বাইন্ড টপিক, যেটা হচ্ছে আমাদের যারা ফার্স্ট ইয়ার আছো তাদের ক্ষেত্রে সেকেন্ড কার্ডের টপিক, এবং যারা ফার্স্ট প্রপ আছো তাদের ক্ষেত্রে ফার্স্ট পেপার এইটা থাকবে। ফার্স্ট পেপার ফিজিওলজি রিটেনের ক্ষেত্রে ফার্স্ট পেপার, আর ভাইবার ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট বোর্ড অথবা সেকেন্ড বোর্ড, যেটা অল্টারনেটিভ বইতে হতে পারে। তো আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? প্রীতি, শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের একটা খুবই সহজ টপিক, যেহেতু আমরা ক্লাসটা শুরু করছি আজকে, তো আমরা চাই যে একটু সোজা টপিক দিয়ে শুরু করি, এবং আমরা ক্লাস নিব একটু খুব অল্প সময়, মানে আমরা শুরুর দিকে তো আমরা একটু অল্প অল্প তোমাদের ছেড়ে দিব, কিন্তু আমরা খুব মজা করে শিখবো। তো চলো আমরা শুরু করি। তো আমার পরিচয় তো জানো, আমি ফিরোজ আহমেদ, রাজশাহী মেডিকেল কলেজের ফোর্থ ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, আজকে আমরা প্রথম যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসের নাম হচ্ছে হার্ট রেট। হার্ট রেট কি জিনিস? আমরা যে আমাদের একটা কি আছে, একটা অর্গান আছে যার নাম হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, তো আমরা কি করি, স্বাভাবিক অবস্থায় বলি যে আমার হার্ট খুব ফাস্ট বিট করছে, অথবা বলি আমার হার্ট খুব স্লো বিট করছে কোন একটা ইনসিডেন্সের কারণে। তুমি যখন ভয় পাও বা উত্তেজিত হও, তখন কি দেখো যে হার্ট বিটের, হার্ট যেটা আমাদের যে পাম্প করছে, পাম্পিং মেশিন, তার হচ্ছে যে স্পিডটা কম বা বেশি হয়। তো আমরা বলি, তখন বলি যে আমার হার্ট আস্তে বিট করছে বা স্লোলি বিট করছে। এই যে হার্ট স্লোলি বা ফাস্ট বিট করা জিনিসটা কি, বা হার্ট বিট জিনিসটা কি, বা হার্ট রেট জিনিসটা কি। প্রথমে আমরা জানবো হার্ট রেট কি জিনিস। শুরুতে যে বললাম আমাদের হার্ট কি করে, বিট করে। তো প্রতি মিনিটে হার্ট যতবার বিট করছে সেটাকে বলা হয় হার্ট রেট। তাহলে কি হলো, প্রতি মিনিটে আমাদের হার্ট যতবার বিট করছে সেটাকে বলা হয় হার্ট রেট। দ্য নাম্বার অফ হার্ট বিটস পার মিনিট ইজ কল্ড হার্ট রেট। তো আমাদের যে হার্ট রেট আছে তা বয়সের অনুযায়ী সেটা ভিন্ন ভিন্ন হয়, বিভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন হয়। যেমন কখন সর্বোচ্চ যদি হার্ট রেট বা হার্ট বিট হয় তুমি যদি বলো, তাহলে সেটা হচ্ছে, উত্তর হচ্ছে ফিটাস। এটা এমসিকিউ তে আছে যে হার্ট বিটের ক্রোনোলজিটা সাজাও, বা হার্ট রেটের ক্রোনোলজিটা সাজাও, কোনটা সঠিক। সবচেয়ে বেশি হয় ফিটাসে, তারপরে হচ্ছে যখন নিউবর্ন বেবিতে, এভাবে করতে করতে যখন অ্যাডাল্ট আসে তখন হচ্ছে একটা হয়, এবং সবচেয়ে কমে যায় ওল্ড এজে। এটা ফিজিওলজিক্যাল প্রসেস। আরেকটা ক্ষেত্রে সবচেয়ে কম যাদের হয় সেটা হচ্ছে অ্যাথলেটদের। অ্যাথলেটরা হচ্ছে পরিশ্রম করে, এবং পরিশ্রম করার পরে তাদের একটা ফিজিওলজিক্যাল ব্র্যাডিকার্ডিয়া হয়। ফিজিওলজিক্যাল ব্র্যাডিকার্ডিয়া, এটা আমরা পড়বো ব্র্যাডিকার্ডিয়া কি জিনিস, তখন ক্লিয়ার হবে। মানে হার্ট রেটটা কমে যায়। সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, যে অ্যাথলেট না, নন অ্যাথলেট, তাদের ক্ষেত্রে হার্ট রেট বা হার্ট বিটটা সবচেয়ে কম হয় ওল্ড এজে গিয়ে, এবং সবচেয়ে বেশি থাকে ফিটাস অবস্থায়। ফিটাসে একটা রেঞ্জ আছে, যেমন 140 থেকে 50 এমন থাকে, অ্যাডাল্টদের থাকে 40 থেকে 100, বা এভারেজে আমরা কত বলি, 70 বা 75 বলে থাকি। 70 বা 75 হিসেবে আমরা ক্যালকুলেশন করে থাকি। বুঝা গেছে এই জিনিসটুকু? প্রীতি, বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, তো আমি প্রথমে বললাম যে কিছু কন্ডিশনে দেখা যায় যে আমার হার্ট রেট হচ্ছে বাড়ে, অনেক সময় বলি হার্ট বিটটা কমে যায়। তো কোন কন্ডিশন গুলোতে আমার হার্ট রেটটা বাড়ছে এবং কোন কন্ডিশনে কমছে? শুরুতে আমরা বলবো হার্ট রেট বাড়ছে যখন ইন্সপিরেশন, মানে তুমি যখন শ্বাস নাও তখন হার্ট রেটটা বেড়ে যায়। তুমি খেয়াল করলে সেটা বুঝতে পারবে। এক্সাইটমেন্ট, যখন অনেক উত্তেজনার মধ্যে আছো, যেমন বাংলাদেশের খেলা, তাই না? বাংলাদেশের খেলা দেখলে হয় না যে এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করে, এই 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 ভালো খেলছে, এই উইকেট চলে যাচ্ছে, এরকম সময় এক্সাইটমেন্ট হলে হার্ট রেটটা বেড়ে যায় না? তারপর খেলাধুলা করলে, যেটা আমরা যখন একটু দৌড়াদৌড়ি করি, একটু একটু দৌড়াদৌড়ি করে আসি, তখন কি হয়, হার্ট রেট বেড়ে যায়। বা জ্বর হলে,
বা তোমার যখন রাগ হয় কারো উপর তখন সে সময় হার্ট রেট দেখবা বেড়ে গেছে, বা কোনো যে ব্যথা পেলে হয়। এবং হাইপোক্সিক কন্ডিশনে হতে পারে। হাইপোক্সিয়া হয়তো সেকেন্ড ইয়ারে বলতে পারবা, যারা সেকেন্ড ইয়ার ফার্স্ট প্রপ দিবা তারা বলতে পারবা হাইপোক্সিয়া মানে কি। যদি আমার টিস্যু লেভেলে কার্বন অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটাই মেনলি যদি কমে যায়, এটাই আমি সরি অক্সিজেনের কনসেন্ট্রেশনটা যদি কমে যায় এটাই মেনলি বলবো। মানে টিস্যু লেভেলে যদি অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যায় তখন যে সিচুয়েশনটা অ্যারাইজ করে সেটাকে বলা হয় হাইপোক্সিয়া। টিস্যু লেভেলে অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে গেলে সেটাকে বলা হয় হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া হলে আমার হার্ট রেটটা বেড়ে যায়। থাইরয়েড হরমোন কোনগুলো আছে মেনলি ওই যে T3 T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। তো T3 T4 এগুলো কি করে, হার্ট রেট কে বাড়িয়ে দেয় আমার, কারণ এগুলো স্টেরয়েড জাতীয় হরমোন। স্টেরয়েড সবসময় হার্ট রেটের উপর পজিটিভ ইফেক্ট ফেলে, মানে হার্ট রেট কে বাড়ায়। বুঝেছো? আর অ্যাক্টিভিটি অফ আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর, ব্যারোরিসেপ্টরের অ্যাক্টিভিটিটা যদি কমে যায় তখন হার্ট রেট বাড়ে। ব্যারোরিসেপ্টর মেকানিজম গুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে হয়তোবা আলোচনা করা হবে। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এটা? শোনা যাচ্ছে? প্রীতি জি শুনতে ভাইয়া, পাচ্ছো? শুনতে পাচ্ছি। একটু রেসপন্স করো আপু, বুঝতে পেরেছো কিনা বা আবার বলতে হবে কিনা। আচ্ছা ভাইয়া। আচ্ছা, হার্ট রেট কোন কন্ডিশন গুলোতে কমে যায়? হার্ট রেট আচ্ছা কমে তো এক্সপিরেশন, মানে যখন তুমি বললা যে তুমি শ্বাস নিচ্ছ তখন হার্ট রেটটা বেড়ে যাচ্ছে, তাহলে তুমি কি যখন শ্বাস ত্যাগ করছো বা এক্সপিরেশন করছো তখন হচ্ছে কি হার্ট রেটটা কমে যাচ্ছে। ফেয়ার। ভয় পেলে আমরা দেখো না অনেক সময় মনে হচ্ছে আমাদের দম বন্ধ সিচুয়েশন বলি, দম বন্ধ, তখন কি আমরা কি বলি, শ্বাস প্রশ্বাস মানে হচ্ছে হার্ট বিটটা কমে যায়, হার্ট রেটটা না, আমরা শ্বাস প্রশ্বাস ফলে হার্ট বিটটা কমে যায়। সো হার্ট রেট হচ্ছে ভয় পেলে কমে যায়। গ্রিফ মানে তুমি দুঃখের বশবর্তী বা দুঃখ যখন তোমার কাছে, তখন হার্ট রেট কমে যায়। আমাদের দীর্ঘশ্বাস আছে তখন বুঝতে পারি যে আমরা হার্ট রেটটা অনেকক্ষণ ধরে আমরা নিচ্ছি না, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে। তাহলে হার্ট রেট কমে কোথায়? এক্সপিরেশন, যখন শ্বাস ছাড়ি, কোনো ভয় পেলে বা কোনো দুঃখ হলে, এমন সিচুয়েশনে, বা যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেড়ে। আমাদের ক্রেনিয়ামের মধ্যে একটা, আমাদের ব্রেনের ক্রেনিয়াম যেটা আছে, ক্রেনিয়ামের ভিতরে আমাদের ব্রেন থাকে অ্যানাটমি অনুযায়ী। সেই ইন্টারক্রেনিয়াল প্রেশারটা যদি যায় তাহলে আমাদের হার্ট রেটটা কমে যায়। এবং আমরা কি বলেছিলাম, ব্যারোরিসেপ্টর, আর্টারিয়াল ব্যারোরিসেপ্টরের অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে কি হয়, হার্ট রেট বাড়ে। তাহলে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে হার্ট রেট কি হবে, কমবে। আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে হার্ট রেটটা কমবে, এটা হচ্ছে কথা। নেক্সট হচ্ছে রিফ্লেক্স মেকানিজম। আচ্ছা, আমি আজকে রিফ্লেক্স মেকানিজম নিয়ে কথা তেমন বলবো না, তবে রিফ্লেক্স মেকানিজম গুলো আমাদের হার্ট রেটকে ভাইয়া, কথা শোনা যাচ্ছে না। বের হয়ে গেছে দেখতেছি। আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওইটা কি একটু পোর্ট্রেট মোড বা ল্যান্ডস্কেপ করে নেওয়া যায় কি ডিসপ্লেটা, তাহলে? হ্যাঁ, আমি ট্রাই করছি। এবার দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, এখন ভালো আছে। আচ্ছা, আমাদের যে রিফ্লেক্স মেকানিজম আছে সেগুলো হার্ট রেটের উপর নেগেটিভ ইফেক্ট ফেলে, মানে আমাদের হার্ট রেটকে কমায়। আহ, কোন কোন রিফ্লেক্স মেকানিজম আছে আমাদের? যে হচ্ছে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, কেমোরিসেপ্টর রিফ্লেক্স,
বেইন ব্রিজ রিফ্লেক্স, নট ব্রেইন, ইটস বেইন ব্রিজ রিফ্লেক্স অ্যান্ড কুসিং রিফ্লেক্স। এই চারটা রিফ্লেক্সই আমাদের হার্ট রেটকে কমায়। ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স কিভাবে আমাদের হার্ট রেটটাকে কমায়? আমাদের যখন আর্টারিয়াল প্রেশারটা বেড়ে যায় তখন আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়। একটু মনোযোগ দিয়ে শোনো, যারা ফার্স্ট প্রপ দিবে তাদের জন্য আরো সোজা হবে যাবে, এরা যারা হচ্ছে সেকেন্ড কার্ড দিচ্ছ তাদের জন্য হয়তো বা আরো কিছু ক্লাসে ভাইয়া পুরা সোজা করবে রিফ্লেক্স মেকানিজম গুলো, কিন্তু আমি মেনলি ফার্স্ট প্রপের জন্য এটা বলছি। তোমরা খুব ভালো করে শোনো এবং সেকেন্ড কার্ড যারা দিচ্ছ তারাও শুনে রাখতে পারো যে আমাদের আর্টারিয়াল প্রেশার, যেমন আমাদের ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর যদি অ্যাক্টিভেট হয় তাহলে আমাদের মেরুলা অবলঙ্গটা যে থেকে গ্লসোফ্যারিঞ্জিয়াল ভেগাস নার্ভ বের হয়, গ্লসোফ্যারিঞ্জিয়াল এন্ড ভেগাস নার্ভে স্টিমুলেশন যায়। গ্লসোফ্যারিঞ্জিয়াল আর ভেগাস নার্ভে যদি স্টিমুলেশন যায় তাহলে আমাদের হার্টের যে ইনহিবিটরি সেন্টার আছে, হার্টের ইনহিবিটরি সেন্টারকে স্টিমুলেট করবে। কি করবে? হার্টের ইনহিবিটরি সেন্টারকে স্টিমুলেট করবে। ইনহিবিটরি সেন্টার যদি স্টিমুলেট করে তাহলে হার্ট রেটটা কমবে। বুঝেছো? তাহলে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স কিভাবে কাজ করছে? আর্টারিয়াল প্রেশার যখন বাড়ছে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হচ্ছে, তারপরে সে সিগন্যালটা কোথায় যাচ্ছে? মেডুলাতে, মেডুলাতে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল ভেগাস নার্ভ বের হয় সেখানে যাচ্ছে। গ্লসোফ্যারিঞ্জিয়াল ভেগাস নার্ভ কি করছে? ওই যে কার্ডিও ইনহিবিটরি সেন্টারকে স্টিমুলেট করছে, মানে কার্ডিয়াক ইনহিবিটরি, কার্ডিয়াক যে সেন্টারটা ইনহিবিট করে কার্ডিয়াক অ্যাক্টিভিটিকে, সেই সেন্টারকে স্টিমুলেট করছে, মানে কার্ডিয়াক অ্যাক্টিভিটি গুলো ইনহিবিট হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? হার্ট রেটটা কমে যাচ্ছে। আচ্ছা, কেমোরিসেপ্টর মেকানিজম কি করে? কেমোরিসেপ্টর মেকানিজম করে কি কাজ করে আমাদের, যে যখন আমাদের আর্টারিয়াল প্রেশার যখন কমে যায় তখন কি করে? কেমোরিসেপ্টর গুলোর যে আছে আমাদের ক্যারোটিড আর অ্যাওর্টিক বডি যেগুলো আছে কেমোরিসেপ্টর, সেই ক্যারোটিড আর অ্যাওর্টিক বডিতে ব্লাড সাপ্লাই কমে যায়। ব্লাড সাপ্লাই যদি কমে যায় সেখানে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। বেড়ে গেলে কেমোরিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হচ্ছে। কেমোরিসেপ্টর অ্যাক্টিভেট হলে হার্ট রেট কে কমিয়ে দিচ্ছে। এরা কি করে? হার্ট রেটটা কম ছিল আরো কমিয়ে কি করছে? ব্র্যাডিকার্ডিয়া করে এরা। তাহলে কথাটা আবার বলি, প্রীতি বুঝেছো না? আবার বলবো, একবার বলি। ভাইয়া বলেন একবার। যখন আর্টারিয়াল প্রেশারটা কমে যাচ্ছে, প্রেশার কম ছিল, হ্যাঁ, আর্টারিয়াল প্রেশারটা একটু কমে যাচ্ছে, যখন যদি কমে তাহলে যে কেমোরিসেপ্টর যে জায়গাগুলোতে আছে, কেমোরিসেপ্টর কোন জায়গাগুলোতে আছে আপু? ক্যারোটিড আর অ্যাওর্টিক বডিতে আছে। ক্যারোটিড আর অ্যাওর্টিক বডি যে কেমোরিসেপ্টর আছে সেখানে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। ব্লাড সাপ্লাই কমছে, ব্লাড সাপ্লাই যখন কমছে ফলে কি হচ্ছে? ওখানে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়ছে। বুঝছো? কার্বন ডাইঅক্সাইড ব্লাড সাপ্লাই কমে, ফলে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়ে। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়লে যে কেমোরিসেপ্টর গুলোতে কি ব্লাড সাপ্লাই বাড়ছিল, এখন কেমোরিসেপ্টর গুলোকে কমছিল, কেমোরিসেপ্টর গুলো এবার অ্যাক্টিভেট হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন বাড়ার কারণে। ফলে কেমোরিসেপ্টর কি করবে? ব্লাড প্রেশারটা বা হার্ট রেটকে আরো কমাবে, হার্ট রেটকে কমে রিলেটিভলি ব্র্যাডিকার্ডিয়া করবে। বুঝছো? আর জি ব্রেন ভাইয়া ব্রিজ, clear। ব্রেন ব্রিজ রিফ্লেক্স আর কুশিং রিফ্লেক্সটা খুব একটা বেশি লাগে না, কখনো পরীক্ষা আসে না, তুমি নাম বলতে পারলেই টিচাররা খুশি। বুঝেছো? আচ্ছা, আমরা পরবর্তী টপিকে যাব, ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কি জিনিস? আমরা বললাম আমাদের হার্ট রেটে স্বাভাবিক রেঞ্জ হচ্ছে 40 থেকে 100, যেটা আমরা মোটামুটি বলে থাকি 70 বা 75। তবে যদি হার্ট রেট স্বাভাবিক, ইউজুয়ালি আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের ধরা হয় 60 থেকে 90। আমরা বিভিন্ন টার্মে বলি 40 থেকে 100-র মধ্যে হতে পারে, তবে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সেটা সঠিক ভাবে হচ্ছে 60 থেকে 90। কত? 60 থেকে 90। তো আমরা ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া বলে দুইটা টার্ম পাবো। ট্যাকিকার্ডিয়া কি জিনিস? যখন হার্ট রেট যখন বেশি ফাস্ট বিট করবে, মানে প্রতি মিনিটে হার্ট রেট যদি 100-র বেশি হয়, প্রতি মিনিটে হার্ট রেট কত? 100 যদি বেশি হয় তবে সেই সিচুয়েশনটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। হার্ট রেট প্রতি মিনিটে 100-তে বেশি হলে সেই সিচুয়েশনকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মিন্স ফাস্ট হার্ট রেট, বললাম আমি, যেটা উইথ দেন 100 বিটস পার মিনিট। তো ট্যাকিকার্ডিয়ার কাজ কি বা কারণটা কেন ট্যাকিকার্ডিয়া হচ্ছে? তো ট্যাকিকার্ডিয়ার দুইটা কজ আছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজ, ওই যে বললাম যদি এক্সারসাইজ দৌড়াও একটু, তারপরে ইকান অ্যাঙ্গার হলে হার্ট রেট বেড়ে যায়। জন্য যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম বাংলাদেশের খেলা দেখার সময় যে সিচুয়েশন হয়,
অ্যাংজাইটি, তুমি দুশ্চিন্তা থাকলে তোমার হার্ট রেট বেড়ে যায়। এটা কি হবে, এটা কি হবে, আমি ফার্স্ট প্রপে ভালো করতে পারবো কিনা, আমি সেকেন্ড কার্ডে হচ্ছে প্লেস করতে পারবো কিনা, এরকম অ্যাংজাইটি হলে তখন কি হার্ট রেটটা বেড়ে যায়। প্রেগনেন্সি, প্রেগনেন্সি একটা কন্ডিশন, একটা সিভিয়ার কন্ডিশন, সেখানে হার্ট রেটটা বেড়ে যায়। নিউবর্ন বেবি, নিউবর্ন বেবিতে হার্ট রেট ফার্স্ট থাকে। আমরা ওই যে একটা চার্ট দেখে আসলাম না, যে ফিটাস অবস্থায়। ভাইয়া আবার শোনা যায় না। আমি শুধু বারবার হচ্ছে আউট হয়ে যাচ্ছি, কেন আমি বুঝতে পারছি না। নেটওয়ার্ক ইস্যুতে। ভাইয়া আপনার কস যখন বলছিলাম তখনও ভালো মতো শোনা যাচ্ছিল না, মানে একটু কেটে কেটে আসছিল। আচ্ছা, কজ শোনা যাচ্ছিল না, আমি আবার কজের মধ্যেই যাব। মানে একটু কেটে কেটে আসছিল, আরেকবার রিপিট করেন ভালো হবে। হ্যাঁ, আবার রিপিট করবো আপু। আচ্ছা, টাইকার্ডিয়া কি বললাম, দুই প্রকার কজ, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল হচ্ছে কজ হচ্ছে এক্সারসাইজ, আমরা একটু হাঁটাহাঁটি করলে বা দৌড়াদৌড়ি করলে বেড়ে যায় হার্ট রেট। তারপর ইমোশন, যেটা প্রথমে ছিল যে অ্যাঙ্গার, রাগ হলে আমাদের হার্ট রেটটা বেড়ে যেতে পারে। এটা তো টাইগার্ডিয়া। এক্সাইটমেন্ট, যেটা এক্সাম্পল বললাম, বারবার বলছি, বাংলাদেশের খেলা দেখলে আমাদের যা হয়। অ্যাংজাইটি, ওই যে দুশ্চিন্তা করলে, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, বা আমি প্লেস করতে পারবো কিনা, আমি ফার্স্ট হতে পারবো কিনা, এমন দুশ্চিন্তা নিয়ে। প্রেগনেন্সিতে হয় এবং নিউবর্ন বেবিতে হয়। আমরা দেখলাম যে হার্ট রেট সবচেয়ে বেশি কোথায়, হার্ট রেট সবচেয়ে বেশি হচ্ছে ফিটাসে, এরপরে হচ্ছে নিউবর্ন বেবিতে। কত ছিল, 130 থেকে 140। 130 থেকে 140 এটা নর্মাল না, এটা হচ্ছে ট্যাকি কার্ডিয়া। তোমাদেরকে আরেকটা কথা বলি, যে হার্ট রেটের রেঞ্জ হচ্ছে 40 থেকে 100 বলতে পারো, কিন্তু তোমাকে যদি বলে পরীক্ষায় সুস্থ স্বাভাবিক মানুষের কত, তখন তোমাকে অবশ্যই বলতে হবে 60 থেকে 90। 60 থেকে 90, যদি 60 থেকে 90 এর ক্ষেত্রে 100 বেশি হয়ে যায়, সে কন্ডিশন হচ্ছে ট্যাকিকার্ডিয়া। আর যদি 60-এর চেয়ে কমে যায়, তাহলে সেটা হবে ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, ফিজিওলজিক্যাল কন্ডিশনে আমি দেখলাম হার্ট রেট কিভাবে বাড়ছে বা ট্যাকিকার্ডিয়া হচ্ছে। এবার প্যাথোলজিক্যাল কন্ডিশন, ফিভার হলে। ফিভার হলে কি হয়, ফিভার হচ্ছে আমাদের ইন্টারলিউকিন 1 রিলিজ হয়। ইন্টারলিউকিন 1 হচ্ছে এক প্রকার সাইটোকাইন, যেটা আমাদের হার্ট রেটটাকে বাড়িয়ে থাকে। তারপর হচ্ছে অ্যানিমিয়াতে হতে পারে, অ্যানিমিয়ার কারণে হার্ট রেট বাড়তে পারে। এই অ্যানিমিয়া থেকে একটা আছে অ্যানিমিক হার্ট ফেইলিওর বলে একটা টার্ম পাবা তোমরা, যখন ফোর্থ ইয়ারে ইনশাল্লাহ উঠবা, প্যাথোলজি পড়বা, তখন অ্যানিমিক হার্ট ফেইলিওর বলে একটা টার্ম আছে। সে অ্যানিমিক হার্ট ফেইলিওর অ্যানিমিয়াতে হয়, তারপরে হচ্ছে হার্ট রেটটা বেড়ে যায়। এই যে অ্যানিমিয়া আছে, তারপরে যে হার্ট ফেইলিওর আছে, দেখো দুইটা টার্ম একসাথে, অ্যানিমিক হার্ট ফেইলিওর আবার হার্ট ফেইলিওর হতে পারে। হেমোরেজিক শক, হেমোরেজিক শক মানে কি, যখন হেমোরেজিক শক, কি শক আমি পড়াবো তখন হেমোরেজিক শক পড়াবো। হেমোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ। তোমার বডি থেকে যখন রক্তক্ষরণ হবে, তখন কি হয়ে যাবে, তোমার ব্লাড ভলিউম কমে যাবে, বডিতে ফ্লুইড ভলিউম কমে যাবে, তখন সেটা কম্পেনসেট করার জন্য হার্ট রেটটা বেড়ে যাবে। বুঝছো? ফিওক্রোমোসাইটোমা, প্রীতি শোনা যায়? জি ভাইয়া। ফিওক্রোমোসাইটোমা কি, টিউমার অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইজ কল্ড ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা ইজ দ্য টিউমার অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো ফিওক্রোমোসাইটোমা হলে কি হয়, আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে দুই প্রকার, মিনারেলো কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড রিলিজ হয়। সো মিনারেলো কর্টিকয়েড আর গ্লুকোকর্টিকয়েড রিলিজে একটা অ্যাবনর্মালিটি দেখা যায়, যার ফলে হার্ট রেটটা বেড়ে যায়। বুঝেছো? খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে ফিওক্রোমোসাইটোমা কিভাবে হার্ট রেট বাড়ায়। প্রীতি বুঝেছো? মনে থাকবে আরেকবার প্রফেসর। বলবেন ভাইয়া? ফিওক্রোমোসাইটোমা কি, ফিওক্রোমোসাইটোমা টিউমার অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি কি হরমোন রিলিজ হয়, হচ্ছে গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলো কর্টিকয়েড, এটা তো নাম শুনেছো। জি ভাইয়া তো শুনছি। গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলো কর্টিকয়েড যখন রিলিজ হয়, তো ফিওক্রোমোসাইটোমা হলে এগুলোর রিলিজের একটা ইমব্যালেন্স দেখা যায়, যার ফলে হার্ট রেটটা বেড়ে যায়। জি ভাইয়া বুঝেছি। আর কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে আমাদের হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়, এগুলো থার্ড ইয়ারে গিয়ে ফার্মাকোলজি যখন পড়বা তখন বলবা। ড্রাগ গুলোর নাম আমি বলতেই চাচ্ছি না, কারণ তুমি এগুলো মেকানিজম বুঝবে না, কিছু বুঝবে না, মনে রাখবা কিছু ড্রাগের ফলে। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। হোয়াট ইজ ব্র্যাডিকার্ডিয়া? আমরা যখন বললাম যে ট্যাকিকার্ডিয়া ছিল, ট্যাকিকার্ডিয়া ছিল হার্ট রেট যখন ওটা ছিল ফাস্ট হার্ট রেট, তাহলে ব্র্যাডিকার্ডিয়া কি হবে, স্লো হার্ট রেট। ট্যাকিকার্ডিয়াতে কি ছিল, হার্ট বিট হচ্ছে বা হার্ট বিট প্রতি মিনিটে 100 বেশি ছিল। সো ট্যাকিকার্ডিয়াতে, ব্র্যাডিকার্ডিয়াতে হার্টবিট থাকবে প্রতি মিনিটে 60-এর চেয়ে কম। তার মানে কি হলো, ট্যাকিকার্ডিয়াতে হার্ট রেট ছিল 100-র বেশি, আর ব্র্যাডিকার্ডিয়াতে থাকবে 60-এর চেয়ে
কম, তাহলে 60 থেকে 90 হচ্ছে নর্মাল রেঞ্জ। তো বলতে ভাই 91 থেকে 100 কি, এটা বলা হয় না। তোমাকে যদি ট্র্যাকিকার্ডিয়া বলতে হয় তুমি 91 বলতে পারবা না কখনো। এ কেন বলা হয় না জানি না, বিজ্ঞানীরা বলে যে 100 বেশি হতে হবে, বা আমাদেরকে শেখানো হয় যে 100 বেশি হবে। ট্র্যাকিকার্ডিয়া বলতে হলে 100 বেশি বলতে হবে, কিন্তু নর্মাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 90। আর ব্র্যাডিকার্ডিয়া হলে 60-এর নিচে হতে হবে। কাজ কজ কি দুইটা, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল কি অ্যাথলেট, ওই যে আমরা বললাম যারা হচ্ছে প্রফেশনাল অ্যাথলেট আছে তাদের হার্ট রেটটা একটা ওদের সিভিয়ার এক্সারসাইজ বা এক্সারসাইজের প্যাটার্নের কারণে হার্ট রেটটা কমে যায়। এবং ডিপ স্লিপ, যখন আমরা ঘুমাই, ডিউরিং স্লিপ বা ডিপ স্লিপের সময় আমরা যখন ঘুমাই, একদম বেশি গভীর ঘুমে মগ্ন থাকি, তখন আমাদের কি হয়, হার্ট রেটটা কমে যায়। প্যাথোলজিক্যাল সিচুয়েশন কি হার্ট ব্লক, হার্ট ব্লক হলে হার্ট রেট কমে যাবে, বিভিন্ন জায়গায় বাধা পড়বে হার্টের, বিভিন্ন ধরো এসএ নোডে বা এবি নোডে হতে পারে, বা বিভিন্ন জায়গায় তখন হতে পারে। এবং শকে গেলে কি হবে, শক মানে বডিতে ফ্লুইড ভলিউম কমে যাচ্ছে, বুঝছো, শর্টে টিস্যু পারফিউশন কমছে, ফলে আমাদের কি হবে, হার্ট রেটও কমবে। কিন্তু একটা শক ছিল যেখানে হার্ট রেট বাড়ায়, সেটা কোন শক ছিল বলো, তোমরা কেউ একজন বলো কোন শকে আমাদের হার্ট রেট বাড়ছিল। হেমোরেজিক শক। এক্স্যাক্টলি, হেমোরেজিক শকে। শক হচ্ছে তোমাদের আরেকটু পরে পড়াবো, 4 প্রকার শক আছে, তার মধ্যে 3 প্রকার শকে হচ্ছে হার্ট রেটটা কমে যায়, শুধুমাত্র হেমোরেজিক শকে হার্ট রেটটা বেড়ে যায়। এবং ক্যারোটিড সাইনাস সিনড্রোম হলে হার্ট রেটটা কমে যেতে পারে, মানে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। অ্যারিদমিয়া, এবার আমাদের নেক্সট টপিক ছিল হার্ট রেট ছিল, তারপরে ছিল কি অ্যারিদমিয়া। আমাদের সেকেন্ড টপিকের নাম হচ্ছে অ্যারিদমিয়া। রিদম মানে হচ্ছে একটা ছন্দ, হৃৎপিণ্ড একটা বা হার্ট তার একটা নির্দিষ্ট ছন্দে হচ্ছে যে বিট করছে, সেটাকে বলে রিদমিয়া বা রিদম। এবং তার যদি ছন্দ পতন হয়, মানে স্বাভাবিকের চেয়ে যদি কম বা বেশি বিট সম্পন্ন হয়, তাহলে সেটা হচ্ছে অ্যারিদমিয়া। কি বলছে, অ্যান অ্যারিদমিয়া মিনস ডিস্টারবেন্স ইন দা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, মানে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে যদি বাধা প্রাপ্ত হয়, তখন কি হবে, হার্ট ফাস্ট অথবা স্লোলি বিট করবে, সেটা কন্ডিশনটাকে বলা হয় অ্যারিদমিয়া। অ্যারিদমিয়া অ্যাবনর্মাল রিদম অফ পেসমেকার। আমাদের পেসমেকার আমরা বলি এসএ নোড আর এবি নোড কে। এসএ নোড কে হচ্ছে বলি আমরা প্রাকৃতিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার, আর একে কি বলি, এবি নোড কে বলি কনজারভেটিভ পেসমেকার বা সংরক্ষিত পেসমেকার। এগুলো কি হয়, যদি পেসমেকার গুলো স্বাভাবিক গতিতে এক্সাইটমেন্ট না পায়, স্টিমুলেশন না পায়, তাহলে কি হবে, তাদের রিদমে ভিন্নতা আসবে। এই জন্য সেটা হচ্ছে অ্যাবনর্মাল রিদম অফ পেসমেকারের দেখা। হার্ট ব্লক, আবার একটা কন্ডিশন বললাম, হার্টের যদি কোনো জায়গায় ব্লক থাকে, তাহলে কি হবে, হার্টে যে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন সেটা পুরো হার্টে স্বাভাবিক সময়ে ছড়িয়ে পড়বে না। স্বাভাবিক সময়ে ছড়িয়ে না পড়লে কি হবে, রিদমের ছন্দ পতন ঘটবে। বুঝেছো? আচ্ছা, শিফট অফ দ্য পেসমেকার যদি তার জায়গা চেঞ্জ করে, এসএ নোড যেখানে থাকে, এসএ নোডের জায়গা কোথায় কে বলতে পারবে, শুনুন বলি দেখি, এসএ নোড কোথায় অবস্থান করে, এটা ফার্স্ট কার্ডেও পড়ে আসার কথা, যারা ফার্স্ট ইয়ার আছো বলতে পারার কথা। সেকেন্ড ইয়ার দেখি কোন ভাই আপু বলতে পারো, এসএ নোড কোথায় থাকে। রাইট অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনা ক্যাভার ঠিক পাশে। এক্স্যাক্টলি, আর হচ্ছে জাংশন পয়েন্ট আছে। ভেরি গুড। তো এখানে এই জায়গায় যদি শিফট করে ধরো লেফট অ্যাট্রিয়ামের দিকে চলে গেছে, বা ধরো ইন্টার অ্যাট্রিয়াল বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেখানে আছে সেখানে চলে গেছে, তাহলে কি হবে, যদি জায়গা চেঞ্জ করে তাহলে তার রিদমে কি আসবে, একটা চেঞ্জ আসবে না? এই জন্য তখন অ্যারিথমিয়া দেখা দিবে। আচ্ছা, অ্যাবনর্মাল পাথওয়ে অফ ইম্পালস ট্রান্সমিশন, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমাদের এইচএসসি যদি নলেজ দিয়ে বলো, বা তোমাদের মেডিকেলের নলেজ দিয়ে বলো, আমাদের হচ্ছে যে আমাদের জাংশনাল টিস্যু 4 প্রকার। জাংশনাল টিস্যু কত প্রকার? 4 প্রকার না, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ ফিজ এন্ড পারকিনজি ফাইবার। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ ফিজ, পারকিনজি ফাইবার। আমাদের স্টিমুলেশনটা যখন আমাদের কার্ডিয়াক ইম্পালস এসএ নোড থেকে জেনারেট হয়, এসএ নোড থেকে আসে এবি নোডে, এবি নোড থেকে কোথায় যায়, বান্ডেল অফ ফিজে যায়, বান্ডেল অফ ফিজ থেকে কোথায় যায়, পারকিনজি ফাইবারে যায়, এভাবে করে যায় তো, তাই না? কিন্তু এসএ নোড থেকে যদি ক্রস করে এবি নোডে না গিয়ে বান্ডেল অফ ফিজে যায়, বান্ডেল অফ ফিজের আবার ব্রাঞ্চ গুলো আছে, কোন লেফট ব্রাঞ্চ আছে, রাইট ব্রাঞ্চ আছে, রাইট ব্রাঞ্চে না গিয়ে লেফট ব্রাঞ্চে যায়, এরকম করে যদি যায়, পারকিনজি ফাইবারে না যায়, তো এরকম যদি অ্যাবনর্মালিটি দেখা যায়, তাহলে কি হবে, রিদমে একটা চেঞ্জ আসবে না? এটাই হচ্ছে অ্যাবনর্মাল পাথওয়ে অফ ইম্পালস ট্রান্সমিশন। বুঝেছো? জি বোঝা গেল ভাইয়া। জিনিসটা?
জি ওকে, ভাইয়া। থ্যাংক ইউ। আমাদের নেক্সট টপিকস এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে শক। খুবই ইম্পর্টেন্ট, যদি বলো পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট যদি একটা টপিক বলো সেটা হচ্ছে শক। এবং তুমি যদি শক না ম্যানেজমেন্ট করতে পারো, তোমার কোনো ডক্টর হওয়ার কোনো যোগ্যতা নেই, তুমি ফাইনাল পাস করতে পারবে না। তোমাকে যে তুমি থার্ড ইয়ার থেকে যখন অডে যাওয়া শুরু করবা তখন থেকে তোমাকে শকের ম্যানেজমেন্ট শেখানো হবে। আমরা কেন, তুমি দেখো না যে একটা পেশেন্টকে হসপিটালে আসলে কি হয়, কি কমন কি চোখে পড়ে বলো তো? প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে তোমাদের রেসিডুয়াল নলেজে বলো কি সাপ্লাই আগে দেওয়া হয়? স্যালাইন সাপ্লাই। হ্যাঁ, স্যালাইন, ভেরি গুড। যে প্রথমে দেখো যে তুমি যে কোনো একটা পেশেন্ট, তুমি একটা হার্ট ফেল, ধরো একটা পেশেন্টে নিয়ে আসলা যে একটা পেশেন্টে হচ্ছে পেটে ব্যথা, বা একটা পেশেন্টকে তুমি নিয়ে আসলা যে সে তার ডায়রিয়া হচ্ছে, অথবা একটা পেশেন্ট কি হচ্ছে একটা পড়ে যে কোনো জায়গায় মাথাতে একটু ব্যথা পেয়েছে বা ফেটে গেছে, তুমি এসে তাও কি দেখো? বা কোনো একটা পেশেন্ট পুড়ে গেছে, তাও কি এসে দেখো? রোগ ভিন্ন ভিন্ন, কিন্তু প্রথমে এসে কি দেখো, একটা পেশেন্টকে একটা স্যালাইন দেওয়া হয়, তাই না? জি ভাইয়া। হাসপাতালে হাসপাতালে এটা কমন সিনারিও না? তাহলে কেন? কারণ যখন আমার একটা ডিজিজ কন্ডিশন হয় তখন আমার ধরা হয় ডিজিজ কন্ডিশনে আমার ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। তো পেশেন্টের যখন ট্রিটমেন্টটা আমি শুরু করব তার আগে আমাকে কি করতে হবে, তার ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটের ব্যালেন্সটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সো পেশেন্টকে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা ফিরিয়ে নিয়ে আসা মানে তার শককে দূরীভূত করা। এজন্য আমরা কি করি, আমরা একটা স্যালাইন সাপ্লাই দিই। তাহলে শক কি জিনিস? শকের যদি আমি ডেফিনেশন বলতে চাই তাহলে আমি বলতে চাইবো যে shock is defined as systemic hypoperfusion caused by reduction either in the cardiac output in the or effective circulating blood volume। কঠিন হয়ে গেল। সোজা কথায় আমি যদি বলি, একদম বাংলায় বলো, একদম বাংলায় বুঝে যদি বলি, আমার টিস্যুতে যদি ইলেকট্রোলাইট এবং ফ্লুইডের যদি পারফিউশন কমে যায়, পারফিউশন মানে কি? টিস্যুকে ভেজানো, তাই না? পারফিউশন মানে বোঝানো। যদি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট দিয়ে আমার টিস্যুকে সম্পূর্ণভাবে ভেজাতে না পারে, বা টিস্যুতে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট যদি কমে যায়, তাহলে যে সিচুয়েশন বা যে কন্ডিশনটা জেনারেট করে তাকে বলা হয় শক। তাহলে বুঝতে পারলে আমার প্রত্যেকটা সেল বা কোষের মধ্যে যদি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট কমে যায় তাহলেই সেই কন্ডিশনটাকে বলা হয় কি? শক। সবাই বুঝেছো? জি ভাইয়া। ভেরি গুড। শক চারটা কাজ করে। হাইপোভলিমিক শক, প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে হাইপোভলিমিক। যদি ভলিউম কমে যায় তাহলে যে শক হবে, ভলিউম কি? তোমার যখন বারবার ডায়রিয়া হচ্ছে বা বারবার তুমি বমি করছো তখন কি হচ্ছে? তোমার বডি থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে না? বের হয়ে যাচ্ছে কিনা? বের হয়ে গেলে কি হচ্ছে, তোমার যখন বডি থেকে যখন বের হয়ে যাচ্ছে তোমার সেল থেকেও কমছে, তখন যে সিচুয়েশনটা হয় সেটা হাইপোভলিমিক শক। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে হেমোরেজ। তোমার একটা তুমি হয়ে গেল, তুমি আঘাত পেলে, তখন তোমার রক্ত বের হচ্ছে। রক্ত বের হচ্ছে কি? রক্ত তো শুধু কি হচ্ছে, রক্তে তো মেন উপাদান তো পানি। সো হচ্ছে ফ্লুইড কমছে, ফ্লুইড যদি কমে তাহলে কি হচ্ছে? ভলিউম কমছে, বডিতে ফ্লুইডের ভলিউম কমছে। সো এটা হচ্ছে হাইপোভলিমিক শক। তারপর হচ্ছে সার্জারি, ট্রমা, আঘাত পেলে হতে পারে বার্ন। বার্নের ক্ষেত্রে সিভিয়ারলি ফ্লুইড লস হয়, কেন জানো? বার্নের ক্ষেত্রে আমাদের যে সেল গুলা হয়, সেল গুলো থেকে পানি একদম বের হয়ে চলে আসে, তোমার বাইরের লেভেলে যে ফুটছে, তখন কি হয়, তোমার বাইরে যে এপিথেলিয়াল সেল বা বাইরের যে কোনো যে লেয়ার ইপিডার্মিসের যে আছে, ইপিডার্মিসের সেল গুলোতে কি পানি নাই? আছে কিনা? আছে। অবশ্যই আছে, প্রত্যেকটা কোষে সমানুপাতে পানি আছে। সো আমাদের ইপিডার্মিসের লেয়ারটা পুরো প্রায় পুড়ে যায়, তখন কি হয় যে প্রচুর আমাদের ইলেকট্রোলাইটে ইমব্যালেন্স হয়, মানে প্রচুর তোমার ফ্লুইড কমে যায়। এই জন্য এটা হচ্ছে হাইপোভলিমিক শক। এবার হচ্ছে কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক কি জিনিস? যে হার্ট যদি ফুললি পাম্প করতে না পারে, হার্ট যদি ফুললি পাম্প করতে না পারে তাহলে কি হচ্ছে, ফ্লুইডের ডিস্ট্রিবিউশন কি হবে বলতো? আমাদের ব্লাড ভেসেল গুলার মধ্য দিয়ে ফ্লুইডের ডিস্ট্রিবিউশন হয় না আপু ভাইয়ারা? জি ভাইয়া। কি হয়, ব্লাড ভেসেল গুলাই তো রক্তের মাধ্যমে তো সব ইলেকট্রোলাইট বা ফ্লুইড গুলা কোষ পর্যন্ত পৌঁছে দেয়। আর সেগুলোকে পাম্প করার দায়িত্ব কে পালন করে আপু? হার্ট পালন করে না? তো জি। হার্ট যদি একজন নর্মালি কাজ না করতে পারে, যদি ধরো কোনো একটা সিচুয়েশন হয়েছে, এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বা সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা এমআই হয়েছে, তখন কি হচ্ছে, হার্ট পুরোপুরি পাম্প করতে পারছে না। ফলে কি হচ্ছে, সেল গুলোতে গিয়ে ফ্লুইড বা ইলেকট্রোলাইট যে পাচ্ছে না, যেতে পারছে না, তখন যে সিচুয়েশন হচ্ছে টিস্যু হাইপোপারফিউশন হচ্ছে, মানে টিস্যু কম সাপ্লাই পাচ্ছে, তখন হবে এখানেও এক প্রকার শক হবে। বুঝেছো? বুঝেছো তোমরা? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। এবার নেক্সট শক হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক বা লো রেজিস্ট্যান্স শক। লো রেজিস্ট্যান্স শক কি জিনিস?
কোন সিচুয়েশনে আমার ভেসো ডাইলেটেশন হয়, বিভিন্ন পদার্থ আছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, লিউকোট্রিন, এরা কি করে ভেসো ডাইলেশন করে, তাই না? এগুলো হচ্ছে কেমোকাইন বা সাইটোকাইন বলা হয়। এগুলো এরা যদি ভেসো ডাইলেশন করে, কিন্তু আমার বডিতে যদি ফ্লুইড ভলিউম না, ভেসেল ডাইলেট হয়ে গেছে মানে কি, ভেসেল হচ্ছে তার হচ্ছে কি লুমেনটা স্ট্রেচ হয়েছে, কিন্তু আমার বডিতে কি ব্লাড ভলিউমটা বাড়েনি, ব্লাড ভলিউম যা ছিল তাই আছে, তাই না? ব্লাড ভলিউম যা আছে তাই আছে, ফলে কি হচ্ছে চাহিদা বাড়ছে কিন্তু যোগান বেশি হচ্ছে না। তখন যে সিচুয়েশনটা হয় সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ বা লো রেজিস্ট্যান্স শক। এর এক্সাম্পল হচ্ছে ফেন্টিং বা সেপসিস, এরকম কন্ডিশনে হয় ফেন্টিং, সেপসিস। বুঝেছো জিনিসটা নাকি আবার বলবো ডিস্ট্রিবিউটিভ শক? ভাইয়া সেপসিস বিষয়টা একবার বলেন। সেপসিস হচ্ছে কি জিনিস, হচ্ছে যে ক্যাপিলারি পারমেবিলিটি বাড়ে আর ফ্লুইড লস যখন বাড়ে, একটা সেপসিস হচ্ছে সেপ্টিসেমিয়া টাইপ কন্ডিশন, মানে ইনফেক্টিভ কন্ডিশন, ইনফেক্টিভ ইনফেক্টিভ ওকে ভাই। কন্ডিশন। আর ফেন্টিং তো কি জানো, ফেন্টিং তো কোথায় সবচেয়ে কমন পাওয়া যায় বলো তো? ফেন্টিং কখন সবচেয়ে কমন প্রমাণ পাওয়া যায়? দুইটা ক্যারোটিড আর্টারিতে পাশাপাশি হাত দিয়ে দেখিও, তখন তুমি মাথা ঘুরে পড়ে যাও কিনা এটা প্রমাণ পাবা। এটা হচ্ছে ফেন্টিং। আচ্ছা, অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ শক কি জিনিস, যদি কার্ডিয়াক আউটপুটটা ফুললি না হতে পারে কোনো কিছু অবস্ট্রাকশনের কারণে, আমার কার্ডিয়াক আউটপুট যদি ফুললি না যেতে পারে, তাহলে যে শকটা হয় সেটা অবস্ট্রাকটিভ শক। তাহলে কার্ডিওজেনিক শক আর অবস্ট্রাকটিভ শকের মধ্যে পার্থক্য কি? সেখানে হার্ট রিলেটেড ছিল, এখানে হার্ট রিলেটেড ছিল। ওইখানে কোনো কিছু অ্যাবনর্মালিটি বা কোনো বাধা না থাকা সত্ত্বেও ওরা পাম্প করতে পারছে না, সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক। আর এখানে পাম্প করতে চাচ্ছে কিন্তু কোনো বাধার কারণে পাচ্ছে না, সেটা হচ্ছে কি অবস্ট্রাকটিভ শক। কার্ডিয়াক টিউমার, মানে হৃৎপিণ্ডে যদি টিউমার হয় তাহলে কি হচ্ছে, একটা জায়গাকে বাধা দিচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে আছে। পালমোনারি এম্বোলিজম। এম্বোলিজম কি জিনিস, একটা কোনো জায়গাতে কোনো কিছু একটা ধরো যে এম্বোলাস কি জিনিস, এম্বোলাস হচ্ছে একটা ধরো ফ্যাট, হ্যাঁ, একটা জায়গায় কোনো জায়গায় ট্রমাটাইজ হলো, মনে করো আমার হচ্ছে লিভারে একটা ট্রমাটাইজ হলো, মনে করো ট্রমা হয়ে ওখান থেকে একটা ফ্যাট টিস্যু খুলে গেল। ফ্যাট টিস্যুটা খুলে এসে দেখছো যে এসে যে পালমোনারি যে ভেসেল আছে, পালমোনারি ভেসেলে এসে জমা পালমোনারি ভেসেলের মধ্যে জমাট বেঁধে আছে, তাহলে যে সিচুয়েশনটা হবে সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। বুঝছো? মানে একটা জায়গার কোনো টিস্যু যদি অন্য জায়গায় এসে কোনো একটা রাস্তাকে ব্লক করে দেয়, সেই জিনিসটা হচ্ছে এম্বোলিজম। তো যদি আমাদের পালমোনারি ভেসেলকে করে, তাহলে সেটাকে বলা হয় পালমোনারি এম্বোলিজম। বুঝেছো? জি ভাইয়া। পালমোনারি এম্বোলিজমের কারণ হতে পারে টেনশন, নিউমোথোরাক্সেও হতে পারে এই সিচুয়েশনটা। একটা পেশেন্ট শকের কি কি ফিচার নিয়ে আসবে, মানে আমরা তো শক বলছি, আমরা কি দেখে বলতে পারবো যে পেশেন্টটা শকে আছে কিনা? তো কিছু তার ফিচার্স থাকবে, তাই না? আমি যে ফিচার্সটা বলছি, যারা আরএমসি তে পড়ো, যারা সানি ম্যাডামের কাছে ভাইবা দিবা অথবা আরএমইওর আন্ডারে, সানি ম্যাম অনেক জায়গাতে যায়, বা আমাদের মেডিকেল কলেজের স্যার ম্যামরা যেখানে ভাইবা নিতে যায়, যে কিছু মেডিকেল কলেজ আছে আরএমইওর আন্ডারে, রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগে, সেগুলোতে ম্যামরা এখানে শখের যে পয়েন্ট গুলো আছে যেভাবে আমি লিখেছি, আমি ম্যামের লেকচারটা আমি ওভাবে ফলো করেছিলাম এবং ওইটা আমার মনে আছে, আমি এভাবে সাজিয়েছি। ম্যাডামরা এভাবেই শুনতে চাই। শকের ফিচার্স হচ্ছে, প্রথম হচ্ছে বলতে হবে র্যাপিড থ্রেডি পালস, মানে পালসটা অনেক র্যাপিড হবে। এবং তুমি যখন কোথায় আমরা পালস দেখি, আমরা সবচেয়ে সোজা ভাবে পালস কোথায় দেখি বলো তো? হাতে ভাইয়া। হাতে কোথায় কোথায়, কোন আটাইতে? রেডিয়াল আর্টারি না? এক্স্যাক্টলি, রেডিয়াল আর্টারিতে। তুমি যখন রেডিয়াল আর্টারিকে ফিল করবা, রেডিয়াল আর্টারিতে অনেক জোরে জোরে বিট পাবা, কিন্তু পালসটা হচ্ছে ভলিউম থাকবে না, একদম সুতার মতো ঠিক না, সুতার মতো একদম ঠিক না। পালস হচ্ছে অত বেশি থাকবে। থ্রেড, থ্রেড মানে কি সুতা না? পালসের ভলিউমটা তুমি ফিল করতে পারবে না। পালসের ভলিউম আছে, অনেক ক্যারেক্টারিস্টিক আছে, এগুলো পরে পড়বা। তো এই পালসটা কি করবা, যে অনেক দ্রুত হচ্ছে কিন্তু অনেক হচ্ছে আস্তে আস্তে, মানে আস্তে বলতে কি অনেক হচ্ছে ক্ষীণ একটা, এই জন্য পালস, ওইটা হচ্ছে থ্রেডের মতো। তুমি যখন তোমার স্কিনটা হাত দিবা তখন কোল্ড পেল ক্লামি স্কিন, স্কিনটা হয়েছে পেল হয়ে যায়, মানে হচ্ছে কি পেল হয়ে যায়, মানে হচ্ছে ফ্যাকাশে দেখা যাবে এবং ক্লামি হবে একটা। হ্যাঁ। আর হাইপোটেনশন মানে তোমার ব্লাড প্রেশারটা কমে যাবে, ব্লাড প্রেশার বেশি বেড়ে গেলে তাই কি বলা হয় হাইপার টেনশন, আর কমে গেলে হাইপোটেনশন। ইনক্রিজ ইন্টেন্স থ্রাস্ট, মানে তোমার খুবই পেশেন্টকে পানি পানি দিতে যাবে, সে খেতেই থাকবে। ইন্টেন্স থ্রাস্ট মানে তোমার তৃষ্ণাটা বাড়বে। র্যাপিড রেসপিরেশন, পেশেন্ট জোরে জোরে রেসপিরেশন নেবে।
ভাইয়া আবার বের হয়ে গেছে হয়তো, একটু থামো সবাই। আচ্ছা, আমি বারবার কেন বের হয়ে যাচ্ছে আজকে আমি বুঝতে পারছি না সিচুয়েশনটা। আমার ওয়াইফাইও হচ্ছে ভালোই চলছে, আবার ডাটাও ভালো অ্যামাউন্টে আছে, কিন্তু তাও ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে কেউ একটু হোস্টিং দাও, আমি হচ্ছে তাহলে ভিডিওটা শেয়ার, ক্লিপস গুলা শেয়ার করতে পারবো, শেয়ার দিতে পারছি না। হ্যাঁ এখন তো আমি হোস্ট, আমি পারি না কিভাবে করতে হয়। আচ্ছা, তুমি আমার আমার উপরে ক্লিক করো, আমার যেখানে আছে সেখানে দেখবা হোস্ট অপশন একটা থাকবে। ক্লিক করলাম, আচ্ছা হ্যাঁ পেরেছি। ডান ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। কি মহা ঝামেলা। প্রীতি, আবার একটু কষ্ট করো আপু, আবার আমাকে হোস্টিং দাও। আমি বারবার বের হয়ে যাচ্ছে আজকে, বুঝতে পারছি, আমি খুবই দুঃখিত, আজকে এমন কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, এবার বুঝতে পারো আপুরা, ভাইয়ারা। হ্যালো। জি ভাইয়া, ছিলাম সে পর্যন্ত। হ্যাঁ, চলো শোনোই। তো এরপরে হচ্ছে র্যাপিড রেসপিরেশন, তুমি শ্বাস নিবে খুব দ্রুত দ্রুত শ্বাস নিবে। তারপর হচ্ছে রেস্টলেসনেস, মানে অস্থির হয়ে যাবে, একদম অস্থির অস্থির করবে। রিডিউস ইউরিন আউটপুট, হ্যাঁ, রিডিউস ইউরিন আউটপুট কমে যাবে। খুবই একটা ইম্পর্টেন্ট কথা, সারা জীবন মনে রাখবে। তোমাকে বলবে যে একটা পেশেন্ট শকে আছে কিনা, তুমি এত কিছু না বুঝতে পারলে তুমি কিভাবে বুঝবা হসপিটালে আছে পেশেন্ট অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়েছে, তোমাকে এই প্রশ্নটা ভাইবা জিজ্ঞেস করতে পারে ভালো নাম্বার দেওয়ার জন্য, যারা ভালো নাম্বার পেতে চাও, যে হসপিটালে একটা পেশেন্ট আছে সে অজ্ঞান হয়ে আছে, তাহলে তুমি কিভাবে বুঝবা পেশেন্টটা শকে আছে কি নাই। তখন বলবো ম্যাম আমি হচ্ছে ক্যাথেটার করব, ক্যাথেটার করে যদি দেখি তার ইউরিন আউটপুট তো ঠিক আছে, তাহলে কি সে পেশেন্ট শকে না। আর যদি দেখি যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের 1 মিনিটে বা 10 মিনিটে বা একটা স্বাভাবিক নির্দিষ্ট সময়ে যতটুকু ইউরিন আউটপুট হওয়ার কথা ততটুকু যদি নাই, তাহলে সে কি আছে, পেশেন্ট আছে, শকে আছে। বুঝেছো? জি ভাইয়া। পেশেন্টকে ক্যাথেটার করবে, দেখবো আমার ইউরিন আউটপুটটা আমি মেজার করবো একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় ধরে 1 ঘন্টা, ইউজুয়ালি আমরা 1 ঘন্টাটা মেজার করি। আমরা প্রতি ইয়াতে দিনে ইউরিন আউটপুট কত বলি, প্রায় 1.5 লিটার বলি না ইউরিন আউটপুট। জি ভাইয়া। তাহলে প্রতি ঘন্টাকে ওই 1.5 লিটার মানে কি হতো, 1500 ml, ওকে 24 দিয়ে ভাগ দাও। 24 দিয়ে ভাগ দিয়ে যতটুকু পাবা ততটুকু হচ্ছে প্রায় 1 ঘন্টার। ওই 1 ঘন্টার মধ্যে যদি ইউরিন আউটপুট ততটুকু পাও, তাহলে বুঝবা যে পেশেন্ট হচ্ছে, বা ততটুকু বা তার আশেপাশে যদি পাও, তাহলে বুঝবা পেশেন্ট শকে নাই। কিন্তু তার চেয়ে যদি কমে যায় তাহলে কি হবে, পেশেন্ট শকে আছে। এরপরে হচ্ছে কনফিউশন সৃষ্টি হতে পারে, পেশেন্ট বুঝতে পারবে না, তারপরে আনকনসিয়াসনেস হয়ে যাবে। এবার শকের ট্রিটমেন্ট কি দিবা, শকের ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি জিনিসটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, আমি এবার মনে রাখতে পছন্দ করি। আমাদের বলা হয় এবিসি ম্যানেজমেন্ট, এবিসি। এতে এয়ারওয়ে, এতে কি এয়ারওয়ে মানে হচ্ছে যদি পেশেন্টের ভারী জামা কাপড় পরে থাকে সেগুলো একটু হালকা করতে হবে, এবং তার যদি শ্বাস প্রশ্বাস তন্ত্রের কাছে কোনো কিছু আটকে থাকে সেটাকে রিমুভাল করতে হবে, এবং মানে তাকে অক্সিজেনের থেরাপি দিতে হবে।
তারপর বি মানে ব্রিথিং, তার শ্বাস শ্বাস হচ্ছে ভালোভাবে নিচ্ছে কিনা সেটা দিতে হবে। সি মানে সার্কুলেশন, তাকে যদি দরকার হয়, তাকে আমার যদি হাইপোভলিমিক শকে থাকে তাহলে কি করতে হবে, তাকে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দিতে পারে, তাকে প্লাজমা ট্রান্সফিউশন দেওয়া যেতে পারে, অথবা কি দেওয়া যেতে পারে, তাকে নর্মাল স্যালাইন বা অন্যান্য স্যালাইন গুলা দেওয়া যেতে পারে, তাই কি না? তারপর দেখতে হবে তার অ্যাসিড বেস ব্যালেন্স, ওই যে এবিজি আর্টারিয়াল ব্লাড গ্যাস, আর্টারিয়াল ব্লাড গ্যাসের মাধ্যমে সেটা এই যে অ্যাসিড বেসটা ব্যালেন্সটা দেখা যায়। এগুলো একটা টেস্ট আছে, আর্টারিয়াল ব্লাড গ্যাসের একটা টেস্ট আছে, সেই টেস্ট করে দেখবো তার ব্যালেন্স আছে কিনা। যদি ব্যালেন্স না থাকে, তার অ্যাসিডোসিস থাকে বা অ্যালকালোসিস থাকে। অ্যাসিডোসিস কি, যদি অ্যাসিড বেড়ে যায় সেটা অ্যাসিডোসিস, আর অ্যালকালি যদি ক্ষার বেড়ে যায় সেটা হচ্ছে অ্যালকালোসিস। আমরা কি পড়েছি, মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, এগুলো পড়ে এসেছো তো সেকেন্ড ইয়ার যারা আছো। জি ভাইয়া বলেছি। হ্যাঁ, তো অ্যাসিডোসিস অ্যালকালোসিস এগুলো যদি থাকে সেগুলোকে কারেকশনের ব্যবস্থা করতে হবে। তারপর তার কি করতে হবে, কন্টিনিউয়াসলি বিপি মানে ব্লাড প্রেশার মনিটর করতে হবে, কার্ডিয়াক আউটপুটটা মনিটর করতে হবে। আর কার্ডিয়াক ফার্স্ট ইয়ার যারা আছো, কার্ডিয়াক আউটপুট কি, হার্ট রেট কি, কার্ডিয়াক আউটপুট কিভাবে মেজার করতে হয়, এটা তোমাদের নেক্সট ক্লাসে ডিএমসি সামিহা আপু নেক্সট ক্লাসে পড়াবে। 25 তারিখে তোমাদের নেক্সট ক্লাস আছে, সেই ক্লাসে ডিএমসি সামিহা আপু পড়িয়ে দিবে তোমাদেরকে। ইউরিন আউটপুট দেখবো আমি, ইউরিন আউটপুট যেটা বললাম যে কিভাবে ইউরিন আউটপুট দেখা হয় ক্যাথেটার করে। তারপরে কি করবো, পেশেন্টের দিনে একবার বা দুইবার ইসিজি করে দেখবো তার যে ইসিজি যে নর্মাল যে ফাংশন গুলা বা ইসিজি নর্মাল যে ইন্ডিকেটর গুলো সেগুলো নর্মাল আছে কি না, বোঝা যায়? ক্লিয়ার ভাইয়া। ওকে, আচ্ছা এবার নেক্সট এবং লাস্ট আমাদের টপিক হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। বুঝছো, পেরিফেরাল রেজিস্ট্যান্স। পেরিফেরাল রেজিস্ট্যান্স কি জিনিস, যে একটা হার্ট যখন পাম্প করে, হার্ট পাম্প করতে হলে তার এগেনস্টে যে একটা রেজিস্ট্যান্স কাজ করে, সেই রেজিস্ট্যান্সটাকে বলে পেরিফেরাল রেজিস্ট্যান্স। তবে আমরা যদি ডেফিনেশন বলি, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য হার্ট পাম্প ইজ কল্ড পেরিফেরাল রেজিস্ট্যান্স, মানে যে রেজিস্ট্যান্সের এগেনস্টে হার্ট পাম্প করে সেটাকে বলা হয় পেরিফেরাল রেজিস্ট্যান্স। হার্ট পাম্প করতে যে একটা বাধাদানকারী বল থাকে, সেই বাধাদানকারী বলটাই হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। তো পেরিফেরাল রেজিস্ট্যান্স কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে, বুঝছো, কিসের কিসের উপর ডিপেন্ড করে, এবং এটা রিটেনের একদম পেইড কোশ্চেন রিটেনে আসে যে পেরিফেরাল রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করে। পেরিফেরাল রেজিস্ট্যান্সের ডেফিনেশন 1 বা 2 মার্কের ডিপেন্ড করে, কার উপর সেটা 1 মার্ক, আর ডেফিনেশন হচ্ছে 1 মার্ক। যদি পারো ভালো করে 2 নম্বর পেয়ে নিলা। এবং পরীক্ষাতে বলবে যে এভাবে একটা একটা করে, যে বলবে যে ধরো বলবে যে ভিসকোসিটি অফ ব্লাড এর সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক কি, বা বলে ইলাস্টিসিটি অফ ব্লাড ভেসেলের সাথে সম্পর্ক কি। আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে বলে দিচ্ছি, শুনো। ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেল, বুঝছো, ব্লাড ভেসেলের ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। একটা ব্লাড ভেসেলের ব্যাস যত বাড়বে পেরিফেরাল রেজিস্ট্যান্স তত কমবে। তাহলে বোঝা যায়, লিখে নিতে পারো, পেরিফেরাল ব্লাড ভেসেলের ডায়ামিটার বাড়লে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমবে। সো এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ভেলোসিটি অফ দ্য ব্লাড, ব্লাডের যদি বেগ বাড়ে তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমবে, পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি হবে, কমবে। ভেলোসিটি, ভেলোসিটির সাথে আমরা বলি ভিসকোসিটি। ভেলোসিটি মানে বেগ, আর ভিসকোসিটি মানে কি বলতো, সান্দ্রতা। সান্দ্রতা বা ঘনত্ব যদি ব্লাডের বাড়ে তাহলে কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। ব্লাডের ভিসকোসিটি বা সান্দ্রতা যদি বাড়ে তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে এটা কি হচ্ছে, ডিরেক্টলি প্রপোর্শনাল। ভিসকোসিটি অফ ব্লাডের সাথে হচ্ছে কিরকম প্রপোর্শনাল, তাহলে এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। বুঝেছো? লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের যদি লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্সও তত বাড়বে। ব্লাড ভেসেলের লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স, আমি ব্লাড ভেসেলের লেন্থের সাথে হচ্ছে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর ইলাস্টিসিটি অফ দ্য ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল যত ইলাস্টিক হবে তত হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে। ইলাস্টিক আর্টারি রেজিস্ট্যান্স কম হয়, সো ইলাস্টিসিটির সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে একবার বলো, কেউ একজন বলো কি কি বললাম, কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, বলো দেখি, একজন সাহস করে বলো, ভুল হলে সমস্যা নাই। ইন্টারনাল ডায়ামিটার অফ ব্লাড ভেসেলের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ভেলোসিটি অফ ব্লাড ভেরি এর গুড, সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, লেন্থ অফ দ্য ব্লাড ভেসেলের সঙ্গে ভেলোসিটি অফ ব্লাডের সাথে প্রপোর্শনাল, এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, ভিসকোসিটি ভেরি অফ গুড, ভিসকোসিটি অফ ব্লাড এর সঙ্গে প্রপোর্শনাল, ভেরি গুড, এন্ড ইলাস্টিসিটি অফ ব্লাড ভেসেলের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ভেরি গুড। আর লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল, লেন্থ অফ দ্য প্রপোর্শনাল, ভেরি গুড। ডিরেক্টলি প্রপোর্শনাল। কে কে তুমি, তোমার নামটা বলো। জিম। জিম, তাই না? জি। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো শুনেছো ভাইয়া, খুব
খুবই ভালো শুনেছো, ভালো বলতে পেরেছো। থ্যাংক ইউ। তুমি তুমি কি রংপুর মেডিকেল কলেজ? না না, আমি হচ্ছে পাবনা মেডিকেল কলেজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরেকজন জিম আছে মনে হয় আমাদের রংপুর মেডিকেল কলেজে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো শুনেছো। এবার দেখো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি জিনিস। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা হচ্ছে যে আমরা পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা বের করি সেটা একটা ভেসেলের সাপেক্ষে বের করি। ভাইয়ারা খুব মনোযোগ দিয়ে কথা, পেরিফেরাল রেজিস্ট্যান্স আমরা যখন বের করি তখন একটা ভেসেলের বের ইলাস্টিসিটি করি অফ দ্য ব্লাডের সাথে কি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? ভাইয়া কি বললা? ইলাস্টিসিটি অফ দ্য ব্লাড ভেসেলের সাথে কি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। ইলাস্টিসিটি যত বাড়বে একটা ভেসেলের ইলাস্টিসিটি, ইলাস্টিক আর্টারি যত ইলাস্টিক হবে আর্টারির এর জন্য কি হয় রেজিস্ট্যান্সটা তত কম। ইলাস্টিসিটি যত বাড়বে হচ্ছে রেজিস্ট্যান্স তত কমবে, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। জি ভাই। থ্যাংক ইউ। আচ্ছা এবার শুনো, আমরা যেটা বললাম শুধু যেটা হচ্ছে রেজিস্ট্যান্স, শুধু রেজিস্ট্যান্সটা ছিল আমাদের একটা ভেসেলের, এবং টোটাল সিস্টেমিক সার্কুলেশন মানে সবগুলো আর্টারি মিলিয়ে সিস্টেমিক সার্কুলেশনে আমরা কি বলি, সিস্টেমিক সার্কুলেশন শুরু হয় লেফট ভেন্ট্রিকল থেকে আর শুধু শেষ হয় কোথায়, এসে রাইট ভেন্ট্রিকলে, তাই না? না sorry, ঠিক আছে, রাইট ভেন্ট্রিকলে শেষ হয়। লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয় মানে ওই যে এওটা দিয়ে একদম যে শুরু হবে এবং এসে আবার যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড এসে যখন রাইট ভেন্ট্রিকল পর্যন্ত পৌঁছাবে সেখানে শেষ হবে। তো আমাদের পুরো সিস্টেমিক সার্কুলেশনে যতগুলো ভেসেল আছে তাদের মোট যে রেজিস্ট্যান্স সেটাকে বলা হয় টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। কি বলা হয়? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বের করা একটা সূত্র আছে, একটা হচ্ছে ব্লাড প্রেসার ডিভাইডেড বাই ব্লাডের ফ্লো। ব্লাড ডিভাইডেড বাই ব্লাডের ফ্লো, এই দুইটা জিনিস দিয়ে বের করা যায়, ব্লাড প্রেসার ডিভাইডেড বাই ব্লাডের ফ্লো। এখন ব্লাড প্রেসার কি জিনিস, আমাদের ব্লাড প্রেসার যদি ধরো 90 বা 100 হয়, আর ব্লাডের ফ্লো মনে করো যে প্রতি সেকেন্ডে ব্লাডের ফ্লো প্রতি সেকেন্ডে কতটুকু হচ্ছে সেই হিসেবে ধরো ব্লাডের ফ্লো সেকেন্ডে, কিন্তু ব্লাডের ফ্লো কত সেকেন্ডে কত ml, ধরো সেকেন্ডে 50 ml হচ্ছে বা 60 ml হচ্ছে বা 80 ml হচ্ছে 90 ml হচ্ছে, সেই হিসেবে আমরা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বের করি। ক্লিয়ার? তাহলে ব্লাড প্রেসার ডিভাইডেড বাই ব্লাডের ফ্লো, ব্লাড প্রেসার ডিভাইডেড বাই ব্লাড ফ্লো ইকুয়াল হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এবং আমাদের লাস্ট দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক এবং খুবই হচ্ছে যে খুবই মজার টপিক এবং শেষ টপিক এবং ইম্পর্টেন্টও। প্রি লোড কি জিনিস? হার্টের দুইটা টাইম আছে, একটা প্রি লোড, একটা হচ্ছে আফটার লোড। প্রি লোড হচ্ছে কি হয়, যখন হার্ট কন্ট্রাক্ট করে, তোমরা তো জানো হার্ট কন্ট্রাক্ট করে কি করে, ব্লাডকে বের করে, তাই না? হার্ট কন্ট্রাক্ট করে ব্লাড বের করে। তো কন্ট্রাক্ট করে তার আগে এরা কি থাকে, স্ট্রেচ থাকে। স্ট্রেচ মানে এরা কি করে, প্রথমে হার্ট ডায়াস্টল অবস্থায় থাকে, তারপরে সিস্টোলে যায়, সিস্টোলে গেলে কন্ট্রাক্ট করে। তো ডায়াস্টল অবস্থায় হার্টটা যতটুকু স্ট্রেচ করতে পারে ততটুকুকে বলা হয় প্রিলোড। বুঝলা? আবার বলবো, ভাইরা কি বুঝেছো? না বুঝলে বলো, আবার বলবো। হ্যাঁ, আরেকবার রিপিট আবার করুন একটু প্লিজ। বলেন। হ্যাঁ আবার বলি, শুনো ভাই, খুবই শুনো। হার্ট আগে কি করে, হার্টের বলো তো প্রথমে ডায়াস্টল অবস্থা না, তারপরে সিস্টোল না? এটা কি না, তাই বলো আগে। জি। তো ডায়াস্টল অবস্থায় কি করে, হার্টটা প্রসারিত হয়ে থাকে, তখন বিভিন্ন জায়গা থেকে ব্লাড হচ্ছে হার্টের মধ্যে ঢুকে, তাই তো? আর সিস্টোল অবস্থায় কি করে, সিস্টোল অবস্থায় কন্ট্রাক্ট করে ব্লাডটাকে বের করে। তো ডায়াস্টল অবস্থায় হার্টটা কতটুকু স্ট্রেচ হতে হবে, কতটুকু প্রসারিত হতে পারে, প্রসারিত হওয়ার অ্যাবিলিটি বা স্ট্রেচিং অ্যাবিলিটিটাকে বলা হয় প্রিলোড। বুঝেছো? জি। হ্যালো, এই ডেফিনেশনটা দেখো, ইট ইজ দ্য ডিগ্রি টু হুইচ মায়োকার্ডিয়াম ইজ স্ট্রেচ বিফোর ইট কন্ট্রাক্ট, মানে চাপ কন্ট্রাক্ট করার পূর্বে কতটুকু পরিমাণ স্ট্রেচ করে থাকে সেটাই হচ্ছে তার প্রিলোড। স্ট্রোক ভলিউম এন্ড কার্ডিয়াক আউটপুটের মান যত বাড়বে হচ্ছে যে প্রিলোড তত বাড়বে, মানে যত ব্লাড যত বেশি বেশি হার্টে ঢুকতে পারবে তত তার স্ট্রেচেবিলিটিটা বাড়বে, স্ট্রোক ভলিউম আর হচ্ছে কার্ডিয়াক আউটপুটের সাথে। এই স্ট্রোক ভলিউম কার্ডিয়াক আউটপুট এগুলো টার্ম তোমাদের ফার্স্ট ইয়ারে বুঝতে অসুবিধা হচ্ছে, নেক্সট ক্লাসে পড়াবে, কোনো প্যারা নাই। একটু মনে রাখো যে স্ট্রোক ভলিউম আর কার্ডিয়াক আউটপুট বলে দুইটা টার্ম শুনেছিলাম, নেক্সট ক্লাসে এগুলো সব ক্লিয়ার হবে। আফটার লোড কি, যে ব্লাডকে বের করতে যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে, সে ব্লাডকে হার্ট থেকে বের করতে যে রেজিস্ট্যান্স লাগে সেই রেজিস্ট্যান্সটাকে বলা হয় আফটার লোড। হার্ট থেকে ব্লাডটাকে বের করতে যে একটা রেজিস্ট্যান্স কাজ করে সেটাকে বলা হয় আফটার লোড। ইট ইজ দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য ব্লাড ইজ এক্সপেলড।
এটাকে বলা হয় আফটার লোড। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার তোমাদের? জি ভাই হ্যালো, ভাইয়া ক্লিয়ার, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে ভাইয়া, সমস্যা নাই। ও, আমি শুনতে পাচ্ছিলাম না তোমাদেরকে এই জন্য। আচ্ছা, এই যে দেখো আমাদের পড়াশোনা কিন্তু এ পর্যন্ত ছিল। আমি আবার একবার রিক্যাপিচুলেট করি শুরু থেকে নাকি? আবার রিক্যাপিচুলেট করি যারা যোগ দিতে পারোনি। আসলে আজকে ভাই আমার হচ্ছে ল্যাপটপটা একটু সমস্যা করছে, এই জন্য আজকে আমাকে ফোনে ক্লাস নিতে হচ্ছে। ফোনে ক্লাস নিতে গিয়ে বিভিন্ন নোটিফিকেশন তোমাদের ডিস্টার্ব হচ্ছে হয়তো বা। আচ্ছা চলো আমরা আবার বলি, হার্ট রেট কি বললাম যে প্রতি মিনিটে হার্ট কতবার বিট করছে সেটা হচ্ছে হার্ট রেট। প্রতি মিনিটে হার্ট কতটুকু বিট করছে সেটা হচ্ছে হার্ট রেট। হার্ট রেট বিভিন্ন বয়সে একটা রেঞ্জ আছে। তো আমাদের অ্যাডাল্টে 40 থেকে 100 বলি, কিন্তু আমরা যদি বলি সুস্থ সবল মানুষের তাহলে কত বলবো? 60 থেকে 90। ভেরি গুড, 60 থেকে 90। এর কম বা বেশি বলা যাবে না, নাহলে ভুল হয়ে যাবে। হার্ট রেট কিছু জিনিসের ফলে বাড়ায়, যেমন আছে ইন্সপিরেশন, শ্বাস নিলে, এক্সাইটমেন্ট, এক্সারসাইজ, ফিভার, অ্যাঙ্গার, এসব কন্ডিশনে বাড়ে। এবং কমে কখন? যখন এক্সপিরেশন, শ্বাস যখন তুমি ত্যাগ করো, ভয় পেলে বা হচ্ছে দুঃখ কোনো সিচুয়েশন থাকলে, যদি ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ে তখন, বা যদি ব্যারোরিসেপ্টরের আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভিটি বেড়ে যায়। হার্ট রেট 4টা রিফ্লেক্স মেকানিজম দিয়ে নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, কেমোরিসেপ্টর রিফ্লেক্স, বেইন ব্রিজ রিফ্লেক্স আর কুসিং রিফ্লেক্স। বেইন ব্রিজ রিফ্লেক্স আর কুসিং রিফ্লেক্স। তো 4টা রিফ্লেক্সের মধ্যে আমরা 2টা রিফ্লেক্সের মেকানিজম বলেছি। আমি আবার বলছি, ব্যারোরিসেপ্টর কি হয়? যখন আর্টারিয়াল প্রেশারটা বেড়ে যায়, আর্টারিতে প্রেশার বাড়ে, তখন আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর একটা অ্যাক্টিভেট হয়। আর্টারিয়াল ব্যারোরিসেপ্টরটা যখন অ্যাক্টিভেট হয় তখন সিগন্যালটা কোথায় যায়? মেডুলা অবলঙ্গটা থেকে কোন নার্ভ বের হয়? গ্লসোফ্যারিঞ্জিয়াল আর ভ্যাগাস। যারা ফার্স্ট ইয়ার তারা, ওই যে সেকেন্ড ইয়ার, তারা কি করলে ওই যে আহ, আমাদের যেটা কি ব্রেন এন্ড আইবল কার্ডে কোথা থেকে কোন নার্ভ বের হচ্ছে তার ছবি আঁকা শিখুনি? জি ভাইয়া, ওই যে পন্টোমেরুরি জাংশন আর বাকি সবকিছু। হ্যাঁ হ্যাঁ, যে মেডুলা থেকে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল ভেগাস নার্ভ বের হয়, সে নার্ভের সিগন্যালটা যায়। সে সিগন্যালটা গিয়ে কি করে? কার্ডিও ইনহিবিটরি সেন্টারকে স্টিমুলেট করে, মানে কার্ডিয়াকে যে ইনহিবিট করে যে সেন্টারটা, সেটাকে স্টিমুলেট করে। ফলে কি হয়? হার্ট রেটটা কমে যায়। আর কেমোরিসেপ্টর কিভাবে কাজ করে? যে আর্টারিয়াল প্রেশার ইউজুয়ালি কমই থাকে, আর্টারি প্রেশার কম থাকে, তখন কি হয় যে আমাদের কেমোরিসেপ্টর গুলো যেখানে থাকে, সেগুলো কেমোরিসেপ্টর কোথায় থাকে? ক্যারোটিড আর অ্যাওর্টিক বডিতে থাকে। সেই ক্যারোটিড অ্যাওর্টিক বডিতে ব্লাড ফ্লোটা কমে যায়। ব্লাড ফ্লো যদি কমে, সেখানে হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বাড়ে। হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়লে কেমোরিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হয়ে যায়। কেমোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে এবার হার্ট রেট কি কমাবে? ব্লাড প্রেশার কম ছিল, এবার হার্ট রেট কি কমাবে। আর বেইন ব্রিজ রিফ্লেক্স আর কুসিং রিফ্লেক্সের নামটা যদি বলতে পারো তাহলে এনাফ। ট্যাকিকার্ডিয়া কি জিনিস? হার্ট রেট যদি প্রতি মিনিটে 100 বেশি বেড়ে যায় সেটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। কিছু আছে ফিজিওলজিক্যাল কজ, কিছু আছে প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজ গুলো হয় যে হার্ট রেট কেন বাড়ে তার মতোই, এক্সারসাইজ, ইমোশন, ইমোশনের মধ্যে হচ্ছে অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট যদি অ্যাংজাইটিতে থাকো, প্রেগনেন্সি, নিউবর্ন বেবি। প্যাথোলজিক্যাল যদি জ্বর হয়, অ্যানিমিক, বললাম যে অ্যানিমিক হার্ট ফেইলিউর আছে, সাধারণ হার্ট ফেইলিউর, হেমোরেজিক শক। যে কোনো শকে হার্ট রেট কমে, শুধু হেমোরেজিক শকে হার্ট রেট কি হয়? বাড়ে। আর কি বললাম? ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা মিনস টিউমার অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট যদি 60-এর চেয়ে কমে যায়। এটা খুবই সোজা কজ। ফিজিওলজিক্যালি অ্যাথলেট যারা বেশি দৌড়াদৌড়ি করে, এক্সারসাইজ করে তাদের, আর বা আমরা যদি গভীর ঘুমে থাকি তখন। আর প্যাথোলজিক্যালি হার্ট ব্লক হলে আর বাকি যে কোনো শক গুলাতে হয়। অ্যারিথমিয়া কি জিনিস? হার্ট রেট যদি স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হয় সেটা হচ্ছে অ্যারিথমিয়া। কেন? অ্যাবনর্মাল রিদম অফ পেসমেকার। পেসমেকার গুলা যদি অ্যাবনর্মাল রিদমে হয়, হার্ট ব্লক যদি হয়, যেটা বললাম শিফট অফ দ্য পেসমেকার, পেসমেকার যদি জায়গা চেঞ্জ করে, আগে বললাম। আর অ্যাবনর্মাল পাথওয়ে অফ ইম্পালস কন্ডিশন, যেটা বললাম যে এসএ নোড থেকে এবি নোডে যাওয়ার কথা, তারপরে বান্ডেল অফ হিস, তারপরে পারকিনজি ফাইবার, সেগুলো যদি একটা আরেকটাকে ওভারল্যাপ করে যায়, বা একটা ওভারল্যাপ করে একটা পরে এসএ নোডের পরে যে বান্ডেল অফ হিস, তারপরে যদি এবি নোডে আসে, এইভাবে যদি করে যায়, তাহলে কি হবে? আমাদের অ্যারিথমিয়া দেখা দিবে। নেক্সট হচ্ছে শক। শক জিনিসটা কি? আমার টিস্যু লেভেলে যদি আমার ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটটা কম পৌঁছায়, যদি টিস্যু কম পারফিউশন পায়, সেটাকে বলা হয় শক। শক 4 প্রকার। হাইপোভলিমিক শক, যদি ব্লাড ভলিউম কমে যায় সেটা হচ্ছে হাইপোভলিমিক। কার্ডিওজেনিক শক, যদি কার্ডিয়া হচ্ছে যে সবকিছু সাপ্লাই পাচ্ছে কিন্তু পাম্প করে সেটাকে বের করতে না পারে, সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক। ডিস্ট্রিবিউটিভ শক কি বলেছি? খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিস্ট্রিবিউটিভ শক হচ্ছে যে হার্টের যদি আর্টারিয়াল ডাইলেশন ঘটে, বা যদি ভেসেলের ডাইলেশন ঘটে, ফলে কি হয়? ভেসেল ডাইলেশন ঘটছে কিন্তু ব্লাড ভলিউম ঠিক থাকছে, মানে
তোমার চাহিদা বেড়ে যাচ্ছে কিন্তু পরিমাণ সমান থাকছে, তখন একটা শক কন্ডিশন দেখা দিবে, সেটাকে বলে ডিস্ট্রিবিউটিভ শক। আর অবস্ট্রাকটিভ শক, ওই যে যদি হয় ভেসেলের যদি কোনো কারণে অবস্ট্রাকশন ঘটে। শকের ফিচার কি কি নিয়ে আসবে, যেটা বললাম, র্যাপিড থ্রেডি পালস, কোল্ড পেল, ক্লামি স্কিন, ব্লাড প্রেশার কমে যাবে, হাইপোটেনশন, তৃষ্ণা অনেক বাড়বে, অনেক জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেবে, অনেক অস্থির অস্থির থাকবে, রেস্টলেসনেস, ইউরিন আউটপুট কমে যাবে। ইউরিন আউটপুট কিভাবে দেখা যায়, ক্যাথেটার করে দেখা হয়, কনফিউশন আর হচ্ছে আনকনসিয়াসনেস দেখা দিতে পারে। শকের ট্রিটমেন্ট কিভাবে করব, একটা হচ্ছে যে এয়ারওয়ে মেনটেন করব, ব্রিদিং মেনটেন করবো, মানে অক্সিজেনটা মেনটেন করবো, ব্রেথ মেনটেন করবো, সার্কুলেশন, যদি ব্লাড সাপ্লাই লাগে সেটা দিব, যদি প্লাজমা সাপ্লাই লাগে সেটা দিব, অথবা যদি হচ্ছে ফ্লুইডের স্যালাইনের সাপ্লাই লাগে সেটা দিব। আর্টারিয়াল অ্যাসিড বেস ব্যালেন্সটা দেখবো। আর কি করবো, সবসময় ব্লাড প্রেশার মেনটেন করতে থাকবো, তারপর মনিটর করবো, কার্ডিয়াক আউটপুটটা দেখবো, ইউরিন আউটপুট আর ইসিজি করবো। আর পেরিফেরাল রেজিস্ট্যান্স কি জিনিস, যে একটা হার্ট যে একটা ফোর্সের এগেনস্টে যে পাম্প করছে সেটাকে বলে পেরিফেরাল রেজিস্ট্যান্স। যে ফোর্সের এগেনস্টে হার্ট পাম্প করছে সেটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। এটা সম্পর্ক কি, ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার অফ ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের ডায়ামিটারের সাথে হচ্ছে কি সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, ভেলোসিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, লেন্থ অফ দ্য ব্লাড ভেসেলের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ভিসকোসিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, সান্দ্রতা বাড়লে ব্লাড রেজিস্ট্যান্স বাড়ে, আর ইলাস্টিসিটির সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স একটা সিস্টেমিক সার্কুলেশনের যে টোটাল রেজিস্ট্যান্সটা আছে সেটা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এটা ব্লাড প্রেসার আর ব্লাড ফ্লোর মধ্যে ভাগ করে বের করা হয়। ব্লাড প্রেসার যত পাবো, ব্লাড ফ্লো প্রতি প্রতি সেকেন্ডে কত এমএল সেটা হিসেবে, প্রতি সেকেন্ডে কত এমএল সেটুক দিয়ে। আর প্রিলোড হচ্ছে কি, যে হার্ট যখন মায়োকার্ডিয়াম কন্ট্রাক্ট করে তার আগে স্ট্রেস থাকে, তো কতটুকু সেই স্ট্রেস থাকছে সেটা হচ্ছে প্রিলোড। আর আফটার লোড, হার্ট যতটুকু যখন এক্সপেল করে ব্লাড বের করছে তখন যে একটা ফোর্স কাজ করে, যতটুকু ফোর্সের এগেনস্টে ব্লাডকে এক্সপেল করছে সেটা হচ্ছে আফটার লোড। তোমরা বুঝেছো সবটুকু? ভাইয়া আচ্ছা, বুঝেছো সবটুকু? কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই। ভাইয়া হচ্ছে টার্মে স্যার জিজ্ঞেস করেছিল একটা কোশ্চেন আমাকে না, আমার এক ফ্রেন্ডকে, যে হ্যাঁ, বলো। হচ্ছে অ্যাথলিটদের হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া কেন হয়, মানে ওরাও তো এক্সারসাইজ করে, তারপরে হ্যাঁ, হ্যাঁ, ব্র্যাডিকার্ডিয়া কেন? শোনো, তুমি একটা ভার বহন করছো, তুমি যখন একটা এক্সারসাইজ করছো তখন হচ্ছে যে কি হয়, তুমি তোমার মেকানিজমটা, তোমাদের যে বডি মেকানিজমটা আছে সেটা একদম নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে কি করে, কম বেশি হয়। বুঝতে পেরেছো? তোমার যে আর্টারিয়াল রিসেপ্টর বা কে স্টিমুলেশন করছো বা তাকে ইনহিবিট করছো, এই জিনিসগুলো কত হয় একটা নির্দিষ্ট পিরিয়ড পরে হচ্ছে কি আবার স্বাভাবিক যে পূর্বের অবস্থায় যেটা ছিল সেটা ঠিক চলে যায়। বুঝেছো কথা? মানে একটা নির্দিষ্ট সময় ওকে তুমি কি করো, নির্দিষ্ট সময় ওকে এক্সাইটমেন্ট দাও, স্টিমুলেশন দাও, তারপরে কি হয়, তুমি যখন রেস্ট অবস্থায় যাও তখন কি হয়, তোমার হার্ট রেটটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে, তুমি যখন দৌড়াদৌড়ি করলা তখন। কিন্তু যখন যখন অ্যাথলেটরা একটা নির্দিষ্ট সময় বছরের পর বছর যখন করছে, তখন তাদের কি হয়, বডি মেকানিজমে একটা চেঞ্জ হয়, বডি মেকানিজমে চেঞ্জ হয় সেটা পার্মানেন্টলি, তখন তারা হচ্ছে যে কি হয়, ব্র্যাডিকার্ডিয়া হয়। হার্ট রেটটা তাদের প্রথমে হচ্ছে যে কি হয়, অনেক বেশি পর্যন্ত যায়, হার্ট রেট প্রায় 100 ক্রস করে যায়, এবং 100 ক্রস করে যে ওই যে হার্ট রেটের সাথে যে একটা সম্পর্ক আছে, হার্ট রেটের সাথে যে ব্র্যাডিকার্ডে বা ট্রাইকার্ডে একটা সম্পর্ক আছে, 180 পর্যন্ত গেলে সেটা একসাথে হার্ট রেট বাড়তে থাকবে, কিন্তু 180 পরে গিয়ে যখন যাবে তখন কি হবে, ইনভার্সলি বাড়বে। জি মানে ভাইয়া হার্ট রেট বুঝছি। হার্ট রেটটা বাড়লেও সেটা তখন কমা শুরু করবে, হার্ট রেটটা বাড়লে সেটা কমা শুরু করবে, এবং সেটা তাদের কি বছরের পর বছর করার জন্য ওটা স্থায়ী হয়ে থেকে দেয়। এটা সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছে, এটা প্রশ্ন সবাইকে জিজ্ঞেস করা হয় মোটামুটি ভালো পারলে। আর কোনো প্রশ্ন? না বাকি যারা আছো তাদের কোনো প্রশ্ন আছে? আমি দেখতে পাচ্ছি কে কে আছো। মোহাম্মদ সোয়াদ ভাইয়া, তুমি মনে হয় বলছিলে তোমাদের কলেজে খুব দ্রুত এগোচ্ছে, তুমি কি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা? জি ভাই। কোনো প্রশ্ন আছে ভাইয়া? না, কোশ্চেন যেটা ছিল সেটা তো আস্ক করছিলাম, আর ফার্স্টের পেজটা আবার একটু যদি একটু দেখাইতেন, শুরুর দিকে একটু জয়েন করতে ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি দেখাবো ভাইয়া। তো কলেজের চেয়ে ভালো বুঝতে পেরেছো কিনা তাই বলো, কলেজের চেয়ে না ভালো বুঝলে আমি আবার বুঝাবো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে কোন পেজটা দেখোনি সেটা আমি আবার এক্সপ্লেন একদম করবো। ফার্স্ট পেজটা। এটা ফার্স্ট পেজ। হ্যাঁ হ্যাঁ, এটা। তাহলে আমি বলি এখন আরেকবার, হার্ট রেট মানে কি হচ্ছে, যে প্রতি মিনিটে আমার হার্ট কতবার বিট করছে সেটাকে হার্ট রেট বলে। আমার প্রতি মিনিটে হার্ট যে কতবার বিট করছে সেটা হার্ট রেট। তো হার্ট রেট বিভিন্ন বয়সে আছে, সবচেয়ে ফিটাসে হার্ট রেটটা সবচেয়ে বেশি। ফিটাস মানে মায়ের গর্ভের শিশু,
তারপরে আস্তে আস্তে কমতে থাকে এবং ওল্ডার এজে গিয়ে হার্ট রেটটা সবচেয়ে কম হয় স্বাভাবিকদের, স্বাভাবিক অবস্থায় মানুষের। আর যদি বলো যে আমার অ্যাথলেটরা 20-21 বছর বয়সে অ্যাথলেট বা 25 বছর বয়সে অ্যাথলেটের ক্ষেত্রে ভিন্ন, তাদের হার্ট রেটটা খুবই কমে যায়, তাদের ব্র্যাডিকার্ডিয়া সবসময় পারসিস্ট করে। সেটা ব্যাখ্যা ওই যে ওকে বললাম, বুঝেছো? জি ভাইয়া। তাহলে আজকে ক্লাসটা শেষ করবো নাকি এখানে? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? বাকি যারা আছো কে কে? আন্নুর ই জান্নাত সুরভি, আপু বুঝেছো? আন্নুর ই জান্নাত সুরভি। হাবিবা জান্নাত, আপু বুঝেছো? হাবিবা জান্নাত। তারপরে তোমার কি কেউ নাই নাকি? জেমি, জেমি, নিশাত আঞ্জুম তাকিয়া, নিশাত আঞ্জুম তাকিয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বুঝেছি আপু, ভাইয়া। ক্লাসটা বুঝে, আচ্ছা থ্যাংক ইউ, বুঝেছো তাই না? জি ভাইয়া। তারপর রেজওয়ানা রিফা, রেজওয়ানা রিফা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ওয়ালাইকুম আসসালাম আপু, বুঝেছো? কোনো প্রশ্ন আছে? না, আচ্ছা ঠিক বুঝেছি। আছে। আচ্ছা, লাস্টে আছো ভাইয়া জিম, তুমি বুঝেছো ভাইয়া? আচ্ছা তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো এক সেশনে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।